হয়রানির প্রতিবাদে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে প্রশাসনিক বিভিন্ন পদ থেকে ৩৫ শিক্ষকের পদত্যাগ। নিরাপত্তা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থানা বসানোর উদ্যোগে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা, শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা। প্রচারণায় প্রায়ই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে, পরিস্থিতি নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা। মির্জা আব্বাসের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা তার স্ত্রীর। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার ২০টি স্থানে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা, প্রতিরোধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। মহাসড়ক ৪ লেনে উন্নীত করার তাগিদ। এবং ভূমধ্যসাগরে ৭০০ অবৈধ অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি সহ এ পর্যন্ত মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার। ইইউ এর জরুরি বৈঠক আহ্বান ইতালি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। সিলেটের হযরত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে উপাচার্যের অসদাচরণের প্রতিবাদে ৩৭টি প্রশাসনিক পদ থেকে মোট ৩৫ জন শিক্ষক পদত্যাগপত্র পেশ করেছেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সময় শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে আসছিলেন। বারবার তাকে আচরণ সংশোধনের দাবি জানালেও তিনি সংশোধন না হওয়ায় গত বুধবার থেকে তার পদত্যাগের দাবিতে শিক্ষকরা আন্দোলন শুরু করেন। এ সময় তারা উপাচার্যকে গত রোববারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন, কিন্তু এ সময়ের মধ্যে পদত্যাগ না করায় সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিন, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভিন্ন হলের প্রভোস্ট ও আইআইসিটি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সহ ৩৫ জন শিক্ষক একযোগে রেজিস্ট্রারের কাছে পদত্যাগ জমা দেন। একই সাথে এই ভিসির অধীনে কোনো কাজ করবেন না বলেও জানান আন্দোলনরত শিক্ষকরা। আমরা আসলে কাজ করতে পারছি না। আমরা আমাদের যারা প্রশাসনিক পদে যারা ছিলেন তারা মাননীয় উপাচার্যের সাথে কাজ করতে পারছেন না। পদত্যাগপত্রটা আমরা এইমাত্র মাননীয় রেজিস্ট্রারের কাছে জমা দিয়ে আসলাম, এইমাত্র জমা দিয়ে আসছি। আমাদের পরবর্তী যে সমস্ত সিদ্ধান্ত হবে আমরা পরবর্তীতে সেটা নিব। আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ম্যাচিউরড একটা বিশ্ববিদ্যালয়, অনেক আধুনিক একটা বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে। কাজে সরকার ঢাকা থেকে একজন ভাইস চ্যান্সেলরকে এখানে পাঠাবেন এবং তিনি আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের থেকে তার মেধা বেশি কিংবা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা বেশি, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমাদের বিশ্ববিদ্যালয় অনেক আধুনিক, আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছেন তারা বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষমতা রাখেন। দর্শক, এই মুহূর্তে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। ধন্যবাদ স্বপ্না। আপনি যেটা বলছিলেন যে কিছুক্ষণ আগে, এখন থেকে মাত্র আধা ঘন্টা বা ১ ঘন্টা আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি পদের ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে মোট যে প্রশাসনিক পদ রয়েছে ৪৩টি। বলা যায় যে প্রত্যেক শিক্ষকই পদত্যাগ করেছেন এবং যে বাকি যে কয়েকটি পদের শিক্ষকরা পদত্যাগ করেনি তারা মূলত এই ক্যাম্পাসে আজ আসেননি, তারা বিভিন্ন ছুটিতে আছেন, যে কারণে পদত্যাগ করতে পারেনি। কিন্তু আন্দোলনরত শিক্ষকরা আমাকে বলেছেন যে প্রত্যেক শিক্ষকই তাদের দাবির সাথে একমত যে তারা এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন এই উপাচার্যের সাথে তারা কাজ করবেন না। তো এই আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে একজন রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তিনি যেটা বলেছেন যে এই বিশ্ববিদ্যালয় কিরকম চলবে সেই বিষয়টি সিদ্ধান্ত নেবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বলেন, এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে কোনো টিচারকে এনে এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না বানিয়ে যদি এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে উপাচার্য বানানো হয় তবে বিশ্ববিদ্যালয় ভালো চলবে, এই বিষয়টি বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তো পদত্যাগের বিষয়ে আমি কথা বলেছিলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে এখন থেকে মাত্র ৫ মিনিট আগে। আমাকে উপাচার্য যেটি বলেছেন যে তিনি শিক্ষকদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করেন নাই, এমনটি তিনি বলেছেন এবং এও বলেছেন যে তিনি পদত্যাগ করবেন না এবং বলেছেন যে শিক্ষকরা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগও তিনি গ্রহণ করবেন না, এমনটি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার স্বার্থে তিনি তাদের পদত্যাগপত্র গ্রহণ করবেন না এবং তিনি আহ্বান করেছেন যে তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার
নেওয়ার জন্য। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর রয়েছেন তিনিও পদত্যাগ করেছেন। আমি কথা বলেছিলাম যে এই কারণে কি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা যে অবনতি ঘটবে কিনা, তিনি বলেছেন যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে তবে এর পুরোটাই দায়িত্ব থাকবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর, যে তিনি পদত্যাগ করে ফেলছেন এবং তার সাথে যে সহকারী প্রক্টর রয়েছেন তারা পদত্যাগ করেছেন, যে কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের অকারেন্স ঘটলে এই দায়িত্ব একমাত্র উপাচার্যেরই ঘটবে। এবং আমি স্টুডেন্টদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে শিক্ষক রাজনীতি বলেন আর ছাত্র রাজনীতি বলেন, এই কারণে শাহজালাল বিশ্ববিদ্যালয় দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। তারা বলেছেন যে শিক্ষক রাজনীতি বন্ধ করার জন্য ছাত্র রাজনীতিও বন্ধ করার দাবি জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তো স্বপ্না, এই ছিল আমার কাছে এই সর্বশেষ খবর। স্বপ্না। দর্শক, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে মতিহার থানা ক্যাম্পাসে স্থানান্তর করা হবে, এমন খবরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মতে যদি ক্যাম্পাসে থানা বসানো হয় তাহলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে। পাশাপাশি সিন্ডিকেটে উত্থাপিত বিষয়টির ব্যাপারে আপত্তি জানিয়েছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ছাত্র শিক্ষকরা না চাইলে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। কখনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের শক্তির জানান দিতে, কখনো বা বিরোধী দলের ছাত্র সংগঠনগুলোর উপর এভাবে চড়াও হতে দেখা যায় ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের। এ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাম্পাসে মতিহার থানা বসানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে থানা স্থাপন করা হলে ক্যাম্পাসে অপরাধ প্রবণতা বাড়ার পাশাপাশি নিজেদের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেন শিক্ষার্থীরা। আমার তো একটা স্বাধীনতা আছে, ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে আমার তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে। এখানে পুলিশ থাকে, এটা মেনে নেওয়াটা আমাদের কাছে মাঝে মাঝে ইম্পসিবল হয়ে যায়। সেখানে থানা কেন থাকবে ক্যাম্পাসের মধ্যে? দূরে নেওয়ার প্রবণতা তো অবশ্যই বাড়বে। সেখানে হয়তো একজন নিরপরাধ স্টুডেন্টদের খুব হ্যারাস করবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে ক্যাম্পাস হলো মুক্ত বুদ্ধি চর্চার একটি স্থান। এখানে থানা স্থাপন করা হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না। পাশাপাশি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতারা এর ঘোর বিরোধী। বিশ্ববিদ্যালয় আসলে একটা জ্ঞান চর্চার কেন্দ্র, এটা কোনো অপরাধ কেন্দ্র না। আর এখানে বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন, সার্বভৌমত্ব, স্বাধীনতা, বিশ্ববিদ্যালয়ের ৭৩ অ্যাক্ট সব মিলিয়ে এখানে আসলে বর্তমানে যে পুলিশের চলাচল, এটা আসলে ঠিক না। বাইরে থেকে যখন ক্যাম্পাসের ভেতরে অবাধে অন্য আরেকটা সরকারি প্রশাসনের লোকজনের আসা যাওয়া হবে, তখন দেখা যাবে কি যে ক্যাম্পাসের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন ছাত্র শিক্ষক সবার নিরাপত্তার জন্য বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করা হয়েছিল। তারা না চাইলে ক্যাম্পাসে থানা স্থাপন করা হবে না। অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে ঘটে আসছে বলে আমরা সবসময় দেখে থাকি। সেটাকে সামনে রেখেই আসলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। তবে যদি আমাদের পরিবারের সদস্যদের অমত থাকে কিংবা আপত্তি থাকে, সেটা নিশ্চয়ই আমরা সম্মান করব। এ ব্যাপারে পুলিশ প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই তারা না চাইলে ক্যাম্পাসে থানা স্থাপন সম্ভব নয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দেন। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছিতের ঘটনায় আজও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। কর্মসূচি থেকে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টিএসসি থেকে কার্জন হল পর্যন্ত মানববন্ধন করেছে সংগঠনটি। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় এই মানববন্ধন কর্মসূচি থেকে। এদিকে ধর্মান্ধ মৌলবাদীরা বর্ষবরণ উৎসবকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। নারীকে দেখার ক্ষেত্রে সহনশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি নির্মাণ অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের ভূমিকা হতাশাজনক এবং নিন্দনীয়। এটি নিছক কর্তব্যে অবহেলার শামিল।
অপরাধী যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে হবে এবং তাকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। প্রচারণার মাঠে নেমে মেয়র থেকে কাউন্সিলর অনেক প্রার্থী তোয়াক্কা করছেন না নির্বাচনী আচরণবিধির। এতে হর হামেশাই ঘটছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এমন অভিযোগ আছে ঢাকা সিটি নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে। এতে করে নির্বাচনের আগেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে রিটার্নিং কর্মকর্তারা বলছেন কঠোর অবস্থানেই আছেন তারা। অন্যদিকে আচরণবিধি নিয়ন্ত্রণে রিটার্নিং অফিসারকেই ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নির্বাচন কমিশন। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। ঘড়ির কাঁটায় বেলা 10টা। নির্বাচনী আচরণবিধি অনুসারে দুপুর 2টার পর মাইকিং করে প্রচারণা শুরু করার কথা থাকলেও মানছে না অনেকেই। আচরণবিধিতে একই সঙ্গে একাধিক মাইকের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তার তোয়াক্কা করছেন না অনেকেই। এদিকে দেয়ালে পোস্টার লাগানোর নিয়ম না থাকলেও রাজধানীর দেয়ালগুলো এখন যেন প্রার্থীদের প্রচারণার ক্যানভাস। দৃষ্টান্তমূলক তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্রমেই বাড়ছে এর প্রবণতা। যদিও রিটার্নিং কর্মকর্তারা বলছেন কঠোর অবস্থানেই আছেন তারা। আচরণবিধির বিষয়ে কাউকে 1%ও ছাড় দেওয়া হবে না, এটাই পরিষ্কার। আমার কাছে যে সকল অভিযোগ আসে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট 6 জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের 11 জন 19 জন সরকারি রিটার্নিং অফিসার ওনারা নির্বাচন এলাকায় ঘুরছেন। এর মধ্যে কিন্তু আমরা জরিমানা করেছি আমরা 39 জনকে। এমন অবস্থা নির্বাচনের জন্য বিপজ্জনক বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। এক্ষেত্রে কমিশনের হস্তক্ষেপ জরুরি বলেও মনে করেন তিনি। আচরণবিধি যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের একটা এফেক্টিভ রোল দেখা যাচ্ছে না বলে এগুলো বাড়ছে, এবং এতে হবে কি ক্রমেই ইলেকশন কমিশনের যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা কমে আসবে এবং কমে আসছে। ইলেকশন কমিশনকে দৃশ্যমান হতে হবে এবং নির্বাচন কমিশনকে তার সাধ্যে যা আছে সব অস্ত্র ব্যবহার করতে হবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি রিটার্নিং অফিসারের মাধ্যমে সমাধানের কথা বলছেন নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের কোনো আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবে। কোথাও ব্যবস্থা না নিলে সরাসরি জানলে আমরা তখন তাকে নির্দেশ দিতে পারবো। 28 এপ্রিল হবে 2 ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইশতেহার ঘোষণা করেন আফরোজা আব্বাস। সবার জন্য বাসযোগ্য মহানগরী গড়ে তোলা সহ নগরবাসীর জন্য হোল্ডিং ট্যাক্স নির্ধারণের কথা বলা হয় ইশতেহারে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে অভিযোগ কেন্দ্র স্থাপন, আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র নির্মাণ, যানজট নিরসন, অভ্যন্তরীণ রাস্তাঘাট নির্মাণ, পর্যাপ্ত ফুট ওভারব্রিজ নির্মাণ সহ বহু ধরনের নাগরিক সেবার বিষয় উল্লেখ করা হয় এই ইশতেহারে। নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত রিটের নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। একই সাথে প্রতি মাসে খোঁজার অগ্রগতি কপি দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। বেলা 12টা নাগাদ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই রিটের নিষ্পত্তি করা হয়। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশির উল্লাহ আদালতকে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ আদৌ নিখোঁজ আছেন কিনা এ বিষয়ে পুলিশের 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি তাকে খুঁজে বের করার বিষয়ে অগ্রগতি জানাবে। গত 12 মার্চ সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ তার নিখোঁজ স্বামীকে খুঁজে বের করার সন্ধান চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এর আগে গত 10 মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সময় সংবাদে আরও থাকছে। চাহিদা কমে যাওয়ায় চিংড়ি রফতানিতে বিপর্যয়, লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের অর্ধশত হ্যাচারি। ভূমধ্যসাগরে 700 অবৈধ অভিবাসী বহনকারী নৌকাডুবির ঘটনায় মাত্র 28 জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদিকে বিবিসি, সিএনএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একজন বাংলাদেশের কথা বলা হয়েছে, যাকে আরও কয়েকজনের সঙ্গে উদ্ধার করেছে ইতালির উদ্ধারকর্মীরা। এদিকে সমুদ্রপথে মানব পাচারের ঘটনাকে এই অঞ্চলের জন্য প্লেগ রোগ উল্লেখ করে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক আহ্বান করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।
প্রায় 700 জন অবৈধ অভিবাসী নিয়ে ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে রোববার থেকে। লিবিয়া উপকূল থেকে 70 মাইল দূরে এবং ইতালির ল্যাম্পাদুসা দ্বীপের কাছাকাছি এ দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ইতালীয় কোস্টগার্ড এবং কয়েকটি দেশের জাহাজ ও হেলিকপ্টার। তবে আশঙ্কা করা হচ্ছে ওই নৌকার অধিকাংশ আরোহীরই মৃত্যু হয়েছে। এই অবস্থায় আফ্রিকা থেকে অবৈধ অভিবাসীদের ইউরোপে আসা ঠেকাতে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী রেনজি। সাগর পাড়ি দিতে গিয়ে যারা মারা যাচ্ছেন তারা আমাদেরই ভাই বোন। মানব পাচারকারীদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য এই দুর্ঘটনা ঘটছে। একবিংশ শতাব্দীতে এসেই অভিবাসীদের দাস হিসেবে ব্যবহার করছে মানব পাচারকারীরা। সুতরাং তাদেরকে কিভাবে রুখে দেওয়া যায় আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে। ভূমধ্য সাগরে নতুন করে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। তাৎক্ষণিকভাবে কি করা যায় সে বিষয়ে আমি ইতালীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। আফ্রিকা এবং ইউরোপের মাঝখানে সচরাচর যেসব দুর্ঘটনা ঘটছে আমরা এর দায় এড়াতে পারি না। এ বিষয়ে আমি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছি। অবৈধ অভিবাসীদের প্রতিরোধে নজরদারি জোরদারের পাশাপাশি কিছু কার্যকর পদক্ষেপ হাতে নিতে হবে। আফ্রিকা থেকে পানিপথে ইউরোপে যাওয়ার সময় প্রায় এমন দুর্ঘটনা ঘটলেও কোনোভাবেই অবৈধ অভিবাসীদের ঠেকানো যাচ্ছে না। লিবিয়ার উপকূলীয় মিস্তারা শহরে দিন দিন বহু আফ্রিকান জড়ো হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এদের মধ্যে অনেককে একটি বন্দিশালায় রাখা হলেও সামনের দিনগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে লিবিয়া কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দর্শক, রাজধানীর মগবাজারের একটি দোকানে এসি বিস্ফোরণে 4 জন অগ্নিদগ্ধ হয়েছে। মগবাজারে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম, মগবাজারে একটি দোকানে এসি বিস্ফোরণের একটি ঘটনা ঘটে এবং তারপরে আমরা এই জায়গাটিতে এসেছি এবং আসার পরে যেটি দেখতে পেয়েছি এটি আসলে আমরা প্রথমে ধারণা করেছিলাম যে কোনো একটি দোকানের হয়তোবা এসি ব্লাস্ট করেছে, কিন্তু আমরা যেটি জানতে পেরেছি এটি একটি রিপেয়ারিং এর দোকান ছিল, অর্থাৎ এসি রিপেয়ারিং এর একটি দোকান। এটি ঠিক মগবাজারের যে রেলগেট, সেই রেলগেট সংলগ্ন আপনি দেখতে পাচ্ছেন একটু অলিগলির মধ্য দিয়ে আমাদেরকে এর ভিতরে যেতে হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমি এই জায়গাটিতে আসার পরে দেখতে পেয়েছি যেই দোকানটিতে এই ঘটনাটি ঘটেছে, আপনারা কিছুক্ষণের মধ্যেই দোকানটি দেখতে পাবেন। এবং এই দোকানের কিন্তু এখন পর্যন্ত মানে যারা এই দোকানের মধ্যে কাজ করছিলেন তারা প্রত্যেকে আহত হয়েছে। এবং এই দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানটিতে মূলত কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটেছে এবং এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন সকাল 10:30টার দিকে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং তারপরে এখানে ছোটাছুটি করে চলে আসেন এবং এখানে এই দোকানের মধ্যে 5 জন লোক কাজ করছিলেন, যার মধ্যে 4 জনই গুরুতর আহত হয় এবং তারপরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এবং আমরা যেটি জানতে পেরেছি এই দোকানটিতে শুধুমাত্র এসি নয়, ফ্রিজ এছাড়া অন্যান্য যেই ইলেকট্রনিক্সের জিনিসপত্র সেগুলো মূলত রিপেয়ারিং এর দোকান ছিল এবং কোনো একটি ঘটনার ফলশ্রুতিতেই এই ঘটনাটি ঘটেছে। তবে এখনো পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি যে কি জন্য আসলে এই ঘটনাটি ঘটেছে। আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে 2-একজনের সঙ্গে কথা বলি। আপনারা কি এই সময় ছিলেন যখন? না, এই সময় আমরা ছিলাম না, আমরা তখন ভিতরে ব্যস্ত ছিলাম কাজে। তো আপনারা খবর পেয়েছেন? আমরা বাস্ট হয়েছে যখন, তখন বোমা বেড়েছে, তখন আমরা দূরে থেকে ফলো করে এখানে আসি। তখন এখানকার কি অবস্থা ছিল? এখানকার তখন রোগীরা মেডিকেলে নিয়ে গেছে, আমরা যখন আসছি তখন নিয়ে গেছি মেডিকেলে। কয়জন ছিল এখানে? এখানে ভিতরে 4 জন ছিল, কাজ করতে 4 জনই আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আর ঘটনাটি কি জন্য হয়েছে সেটা কি জানতে পেরেছেন? না, সেটা আমরা জানতে পারি। আপনারা যখন এসেছেন তখন তো দোকানের এই শাটারটি বন্ধ ছিল না, ভিতরে কি অবস্থা দেখেছেন? ভিতরে তখন ওই যে আপনার মেশিন টেশিন ছিল, যে এসি টেসি ছিল, এই কোনো ওই যে আমাদের দোকান থেকে ওই যে আপনার টিয়ার গ্যাস আছে, ওই গ্যাস আগুন নিবে পরে সব ই করে দেওয়া। এখানে কতদিন ধরে এইখানে এই যে এই দোকানটি রয়েছে এবং এখানে কাজ চলে কতদিন? অনেকদিন ধরে। এর আগে কি এই ধরনের কোনো ঘটনা? এর আগে কোনো ঘটনা নেই, এর আগে এই ধরনের কোনো ঘটনা নেই, এই প্রথমেই ঘটনা ঘটলো। দর্শক, আপনারা যেমনটি জানতে পেলেন এইখানে এই ধরনের ঘটনা আসলে সচরাচর ঘটনা নয় এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন তারা বলছেন যে এর ভিতরে তারা কাজ করছিলেন এবং কাজ করার মাঝখানে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না, যেহেতু এই দোকানের যারা কাজ করছিলেন প্রত্যেকেই আহত অবস্থাতে ঢাকা মেডিকেলে রয়েছেন এবং একজন, আমরা যেটি জানতে পেরেছি এই 5 জনের মধ্যে একজন মোটামুটি সুস্থ ছিলেন এবং তার সহায়তায় মূলত তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তো সেই কারণ হয়তো বা পরবর্তীতে আমরা জানতে পারবো। কিন্তু আমি যে বিষয়টি দেখেছি এই যে মগবাজারের ঠিক রেলগেটের
কাছের যেই এই দোকানটি এর আশপাশে কিন্তু এরকম আরো অনেকগুলো দোকান রয়েছে এবং এখানে কিন্তু এই ধরনের কাজগুলোই হয়, মূলত ইলেকট্রনিক্সের যেই জিনিসপত্রগুলো সারার পাশাপাশি যে অন্যান্য যেই কার্যক্রমগুলো ওয়েল্ডিং মেশিনের কাজও কিন্তু এই জায়গাগুলোতে চলে। কিছুটা ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়েছে এই এলাকার যে দোকানগুলো রয়েছে সেগুলো দেখে, এবং ভিতরে আসলে এই শাটার বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে তালা দেওয়া রয়েছে এবং এই শাটারটি বন্ধ না থাকলে হয়তো আমরা ভিতরের অবস্থাটি আরেকটু পর্যবেক্ষণ করতে পারতাম। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন তারা বলছেন যে ভিতরে যখন এই ঘটনা ঘটার পরে ভিতরে আগুন ধরে যায় এবং আগুন ধরে যাওয়ার পর আশপাশের যেই দোকানগুলো রয়েছে আশপাশের দোকানগুলো থেকে তারা এখানে এসে আগুন নেভায় এবং আগুন নেভানোর পরে সেখানে যারা আহত অবস্থায় ছিলেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তো মোটামুটি আমরা এখনো কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাইনি, তবে যেটি বলা হচ্ছে যে একটি এসি অর্থাৎ যে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সেটি সারা সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনার যে স্পষ্ট কারণ সেটি যখন আমরা জানতে পারবো সেটা আপনাদেরকে জানার চেষ্টা করবো। এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। দর্শক, মগবাজারের ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী রামি হাসান যেমনটি জানাচ্ছেন, এসি বিস্ফোরণে দোকানের 4 কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। যশোরে বোমা হামলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতা সহ 3 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় গত রাত 8:30টার দিকে আওয়ামী লীগ নেতা মহসিন আলী সহ কয়েকজন সদর উপজেলার চিরুনিকল এলাকায় দাঁড়িয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা মেরে পালিয়ে যায়। এতে মহসিন সহ 3 জন আহত হন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মহসিন আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শান্তি শৃঙ্খলা কমিটি এবং আমাদের দলীয় লোকজন সবাই একসাথে ছিল। অতর্কিতভাবে সন্ত্রাসীরা তাদের পরে বোমা চালাইছে। অশুভ অসামাজিক যে শক্তি আছে এরকম আর কি, যারা অর্ধেক ব্যবসায়ী এরাই আর কি, এরাই মূলত এই সমস্ত শৃঙ্খলা কমিটির উপরে এবং এলাকার নিরীহ মানুষের উপরে, সামাজিক লোকদের উপরে বিভিন্ন সময় হামলা চালায়। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের 20টি স্থানে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে যাত্রী ও পথচারীর প্রাণ গেলেও দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে না কার্যকর কোনো ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা রোধে এই মহাসড়ক 4 লেনে উন্নীত করা জরুরি। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের প্রায় 76 কিলোমিটার রাস্তার মধ্যে 30 কিলোমিটারে রয়েছে 20টি স্পট। এসব স্পটে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শুধু প্রাণহানি নয়, দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন এমন সংখ্যাও অনেক। নিহতের স্বজনরা তাদের প্রিয় মানুষকে হারিয়ে এখনো কান্নায় ভেঙে পড়েন, আর সহপাঠীরা শ্রেণীকক্ষে খুঁজে ফিরে হারানো বন্ধুকে। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে ভটভটিতে এই চাপা পড়ে অ্যাক্সিডেন্টটা হয়, কোনো প্রতিরোধ ছিল না। নিয়ে চলে গেছে, এখন কষ্টে মানে মায়ের যা হয় তাই হচ্ছে। রিয়াদ আমাদের ভালো বন্ধু, রিয়াদের সাথে খেলতাম পড়তাম। যে ড্রাইভার তাকে মেরেছে, আমরা চাই তার যেন কঠিন শাস্তি হয়। অধিক দুর্ঘটনা কবলিত বাঘোপাড়া, গোকুল ও ঠ্যাঙ্গামার এলাকার রাস্তা পারাপারের সুব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করতে হয় ছাত্রছাত্রী ও পথচারীদের। ছাত্রছাত্রী এখানে আসে, পারাপার হতে দেখা যাচ্ছে কি যে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যেতে পারে। অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তো এমতো অবস্থায় এখানে একটা ফুট ওভার ব্রিজ হলে ভালো হয়। দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ গাড়ি, অদক্ষ চালক, দ্রুত গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং, ওভারলোডিং আর মহাসড়কে ভটভটি চালানোকে দায়ী করলেন দুর্ঘটনা প্রবণ এলাকার মানুষ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়িগুলো রোডে বের করলে বা চালাতে গেলে ভারসাম্য হারিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এবং তাই ঘটতেছে। পথচারীদেরও কিছু অসতর্কতা আছে, তো সবচেয়ে বড় কারণ আমি মনে করি যে গাড়ি চালকদের অসতর্কতা। এই অবস্থায় দুর্ঘটনা কমিয়ে আনতে জনসচেতনতার পাশাপাশি মহাসড়ককে 4 লেনে উন্নীত করার উপর গুরুত্ব দিলেন জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। বাজার ঘাট, দোকানপাট হাইওয়ের পাশ থেকে দূরে সরিয়ে নিতে হবে। 30টি ব্ল্যাক স্পট আমরা ঠিক করেছি যেগুলোতে বেশি অ্যাক্সিডেন্ট হয়। জেলার পুলিশ বিভাগ ও হাইওয়ে পুলিশের তথ্য মতে গত অক্টোবর থেকে 6 মাসে বগুড়া হাইওয়ে অংশে দুর্ঘটনার সংখ্যা 230টি। এর মধ্যে মারা গেছেন 70 জন, আহত হয়েছেন 2 শতাধিক। সময় সংবাদ, বগুড়া। দর্শক, সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জ ও মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার কর্মকর্তার সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মনে রাখতে হবে যে আমাদের সবথেকে বড় কাজটা হচ্ছে দেশের সার্বিক উন্নতি করা। আমরা প্রত্যেকটা এলাকার উন্নতি করতে চাই এবং আমরা চাই না যে নদী ভাঙার মানুষগুলি যখন গৃহহারা হয়ে যায় তারা এইভাবে কষ্ট করে বসবাস করবে কেন। আর বাংলাদেশে কোনো মানুষ মানে ঘর নাই, বাড়ি নাই, এই অবস্থায় থাকবে না। আমরা কিছু না পারি, নিজেদের পক্ষে একখানা ছোট টিনের ঘরও যদি করে দিতে পারি আমরা সেটাও করে দেব।
কারণ এদেশের মানুষের যে মৌলিক চাহিদা সেগুলি পূরণ করা এটাই আমাদের সরকারের দায়িত্ব এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা যেটা চাইবো যে যেমন আমাদের বন্যার সময় নদী ভাঙন হয়, ভাঙন প্রবণ এলাকাগুলি ভাঙনের হাত থেকে রক্ষা করা, পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি করা। সেজন্য ইতিমধ্যে আমরা অনেকগুলি পদক্ষেপ আমরা নিচ্ছি, কিন্তু সাথে সাথে আমাদের দেশের মানুষ লেখাপড়া শিখবে, সুশিক্ষায় সুশিক্ষিত হবে। আর সকলকেই যে কোনো কাজে রাজধানীতে আসতে হবে তা না, প্রত্যেকটা জেলাকে স্বয়ংসম্পূর্ণ করে দেওয়া, সেই জেলায় মানুষের সব রকম চাহিদাগুলি যেন পূরণ হয়, সেইভাবে আমরা এক একটা জেলাকে গড়ে তুলতে চাই। ইতিমধ্যে মানিকগঞ্জের যে হাসপাতাল, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট থেকে শুরু করে মেডিকেল কলেজ, প্রত্যেকটা কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সেগুলি অনেকগুলি চালু হয়ে যাচ্ছে এবং চালু হয়েছে এবং আরও বেশি করে হোক, সেটাই আমরা চাচ্ছি, যাতে চিকিৎসা সেবাটা মানুষ দোরগোড়া পায়। আমরা যে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, সেখানে ঘরের কাছে বসে মানুষ চিকিৎসা পাচ্ছে। আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, যেটা আমাদের সারা বাংলাদেশে, অর্থাৎ এই তথ্য সেবা মানুষের কাছে পৌঁছানো এবং মানুষ যেন ঘরে বসে কাজ করে খেতে পারে। আমাদের এই যে তথ্য সেবা কেন্দ্র অর্থাৎ ডিজিটাল সেন্টার, সেখানে আজকে আমাদের ছেলেমেয়েরা ওখানে বসেই তারা কিছু অর্থ উপার্জন করতে পারছে এবং মানুষ সেবা পাচ্ছে। মানুষ ঘরের কাছে বসে সেবা পায়, প্রবাসী আত্মীয় স্বজনের সঙ্গে স্কাইপের মাধ্যমে সাক্ষাৎ করতে পারে। এই ধরনের সুযোগ সুবিধা আমরা কিন্তু করে দিচ্ছি। সেই সাথে আমরা চাই যে আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হোক, আর সাথে সাথে শিক্ষায় দীক্ষায় উন্নত হবে। প্রাথমিক শিক্ষায় এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এখন ঝরে পড়া নাই বললে হয়, কারণ প্রায় শতভাগের মতো আজকে স্কুলে যাচ্ছে, কিন্তু এবং মাধ্যমিক শিক্ষাও সেই ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এসএসসি পরীক্ষার পাশের হার বেড়ে গেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমরা পদক্ষেপ নিচ্ছি। তবে আমি জানি না মানিকগঞ্জে কি কোনো ইউনিভার্সিটি করা হচ্ছে? ইউনিভার্সিটি হয়নি এখনো। আছে ইউনিভার্সিটি? আমি জিজ্ঞেস করি, জবাব দেন, আমি জবাব চাই। না, প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয় হয়নি, কেউ করেনি। তো এটা তো ঠিক না। আমার তো মনে হয় যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি কেউ প্রস্তাব দেয় আমরা সেটা অনুমোদন দিতে পারি, কারণ আমরা চাচ্ছি পর্যায়ক্রমিকভাবে প্রত্যেক জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। আর যেহেতু ঢাকার কাছে, কাজে সেখানে যদি কেউ মানিকগঞ্জে তো অর্থশালী সম্পদশালী লোকের অভাব নাই, কাজে সেখানে কেউ যদি তো তাদের না এখন জন্য প্রস্তাব আসলে আমরা পাঠিয়ে দেবো বিভিন্ন জেলায়, সেখানে একটা ইউনিভার্সিটি করা দরকার। আমরা বেশিরভাগই বেসরকারি খাতকে উৎসাহিত করছি, যেটা অনেক প্রস্তাব আসলে আমরা সেখানে পাঠিয়ে দিতে পারবো। আর আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আমরা মানে সাটুরা থেকে সিঙ্গার যে রাস্তাটা করে দিয়েছিলাম, সেখানে প্রথমে তো বেলি ব্রিজ করা হয়েছিল, কিন্তু সেখানে পাকা ব্রিজ হয়ে যাওয়ার কথা, এবং শুধু রাস্তাটা একটু ছোট চাপা, এই তো মানে আরো বড় হওয়া উচিত। তাহলে আমাদের ব্রিজ পাকা হয়ে গেছে, ওখানে রাস্তাটা আরো একটু বড় হলে পরে ওই যোগাযোগটা অনেক অনেক জায়গা বেঁচে যায়, অনেক সময় বেঁচে যায়। আমি তো উদ্বোধন করে দিয়েছিলাম, জানি বলেই তো জিজ্ঞেস করছি। কাজে এই এলাকায় যে রাস্তাঘাটের উন্নতি সেটাগুলি বা যা উন্নতি, আসলে মানিকগঞ্জের যত উন্নতি এটা কিন্তু আওয়ামী লীগ সরকার 96 সালে আসার পরই মানিকগঞ্জের উন্নতি হয়েছে, এটা ঠিক। শুধু আমি এটা যখন জেলা প্রশাসনকে আমি এটা বলবো যে আমাদের সরকারের কিন্তু একটা নীতি আছে, সেটা হলো বাংলাদেশের একটা মানুষও গৃহহারা থাকবে না। আমাদের যেহেতু প্রতিনিয়ত নদী ভাঙা হয়, নদী ভাঙে, এবং এই নদী ভাঙায় অনেক সময় অনেক মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায়। আর মানিকগঞ্জ, আমি আগে বললাম যে মানিকগঞ্জের অবস্থানটাই এমন, এদিকে কালীগঙ্গা, ওদিকে পদ্মা, যমুনা, ধলেশ্বরী, এই বিশাল বিশাল নদী, এই নদী বেষ্টিত এই জেলা আবার ঢাকার সঙ্গে এত কাছাকাছি, তো স্বাভাবিকভাবে এখানে নদী ভাঙাটা খুব স্বাভাবিক হবে। কাজে আমি জেলা প্রশাসন সবসময় লক্ষ্য রাখবেন যে সেখানে কোনো মতেই যে কোনো মানুষ যদি একবার ক্ষতি মানে নদী ভাঙার কারণে ঘরবাড়ি হয়, তাকে সাথে সাথে যেভাবে হোক আমাদের ঘরবাড়ি তৈরি করে দিতে হবে। যেমন আমাদের অনেক
প্রোগ্রাম আছে, আমরা আশ্রয়ণ প্রোগ্রামের মাধ্যমে করে দিচ্ছি। আশ্রয়ণ প্রোগ্রামটা এই জন্য করেছি যে প্রাথমিকভাবে মানুষকে একটা কোনো মতো একটা থাকার ঠাঁই করে দেওয়া, একটা ব্যবস্থা করে দেওয়া, তার জীবন জীবিকার জন্য তাকে ট্রেনিং দেওয়া এবং কিছু আর্থিক সহায়তা দেওয়া যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং এখানে নিজের পায়ে দাঁড়িয়ে কেউ যদি আর্থিক সচ্ছলতা অর্জন করে নতুন বাড়িঘর করে চলে যেতে পারে তাহলে সেটা হচ্ছে সবথেকে আনন্দের বিষয়। কিন্তু এটা প্রাথমিকভাবে কোনো মানুষ যদি একেবারে গৃহহারা হয় তাকে আমরা এই আশ্রমের মাধ্যমে ঘর দিই। আর এছাড়া যার ভিটামাটি আছে কিন্তু ঘর করতে পারছে না তার জন্য গৃহায়ণ তহবিল আছে। এই গৃহায়ণ তহবিল বাংলাদেশ ব্যাংক থেকে চলে। এই ব্যাংকের থেকে মাত্র 1% সার্ভিস চার্জে আমরা টাকা দিই। কোনো এনজিও বা কোনো প্রতিষ্ঠান বা তারা কিন্তু এখান থেকে টাকা নিতে পারে, বা মন্ত্রণালয় যেমন আমাদের মহিলা ও শিশু মন্ত্রণালয়ও টাকা নিয়ে গার্মেন্টস কর্মীদের জন্য ডরমিটরি করে দিয়েছে, এভাবে নিতে পারে এবং তাদের ঘর বাড়ি তৈরি করে দেওয়া যেতে পারে। সেই বিষয়টা আমাদের দেখতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমরা চাই। আন্তর্জাতিক বাজারে চাহিদার পাশাপাশি দাম কমে যাওয়ায় দেশের হিমায়িত চিংড়ি রফতানি বিপর্যয়ের মুখে পড়েছে। আর এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে হ্যাচারি শিল্পে। গত 4 মাসে চাষিরা চাহিদার অর্ধেকেরও কম চিংড়ি পোনা কেনায় লোকসানের মুখে পড়েছে কক্সবাজারের 50টি হ্যাচারি। এই অবস্থায় হ্যাচারি মালিকরা দ্রুত এর সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারের সহায়তা চেয়েছেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিংড়ি। আর চিংড়ির 80% পোনা সরবরাহ করে থাকে কক্সবাজারের 50টি হ্যাচারি। বর্তমানে চিংড়ি পোনা উৎপাদনের ভরা মৌসুম চলছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদার পাশাপাশি দাম কমে যাওয়ায় হিমায়িত চিংড়ি রপ্তানিতে বিপর্যয় দেখা দিয়েছে। এই অবস্থায় চিংড়ি উৎপাদনকারী অঞ্চল সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের চাষিরা হ্যাচারি থেকে চিংড়ি পোনা কেনা কমিয়ে দিয়েছেন। আর উৎপাদিত পোনা বিক্রি না হওয়ায় চরম লোকসানের মুখে পড়েছে কক্সবাজারের হ্যাচারিগুলো। চাষিরা আমাদের কাছ থেকে পোনা নিচ্ছে না, বিদায় আমাদের চিংড়ি পোনা নষ্ট হয়ে যাচ্ছে। একটা পোনা উৎপাদন করতে খরচ হয় প্রায় 30 পয়সার মতো, কিন্তু এটা আমরা 12 থেকে 15 পয়সার বেশি কোনোভাবেই পাচ্ছি না। এই অবস্থা বিরাজমান থাকলে আমাদের হ্যাচারি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের প্রোডাকশনের যে অবস্থা, পোনা বিক্রি করতে পারতেছে না, মালিক আমাদের বেতন দিতে পারতেছে না। এই অবস্থা চলতে থাকলে হ্যাচারি, চিংড়ি চাষি সহ এই শিল্পের সাথে জড়িতদের জীবন জীবিকা হুমকির মুখে বলে জানালেন এই হ্যাচারি মালিক। রপ্তানি বন্ধের পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা এই বিষয়টি পরিষ্কার করা দরকার। এভাবে যদি বন্ধ থাকে তাহলে হ্যাচারি, চিংড়ি চাষি সহ এই শিল্পের সাথে জড়িত তাদের জীবন জীবিকা বন্ধ হয়ে যাবে। আর হ্যাচারি মালিক সমিতির নেতারা দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এক্সপোর্টটা সেভাবে হচ্ছে না, বিধায় এই সমস্যা। সুতরাং গভর্নমেন্টকে এখানে অবশ্যই তার নজর দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। জানুয়ারি থেকে জুন মাস উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারের 50টি হ্যাচারি 1000 কোটি চিংড়ি পোনা সরবরাহ করে থাকে চাষিদের, কিন্তু গত 4 মাসে সরবরাহ করেছে মাত্র 400 কোটি পোনা। সময় সংবাদ, কক্সবাজার। বরিশালে পূর্ব শত্রুতা ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের সাবেক 2 কর্মীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গতকাল রাত 2টার দিকে বরিশাল নগরীর কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্বজনরা জানায়, নগরীর কালীবাড়ি রোড এলাকা থেকে রাতে বাসায় ফিরছিলেন সাবেক ছাত্রলীগ কর্মী কামরুজ্জামান লিখন ও মোহাম্মদ রাজীব। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদেরকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশ জানিয়েছে, লিখনের নামে থানায় অস্ত্র মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আবারও দেশের বাইরের খবর। তাইওয়ান ও জাপানের 6.6 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে, তবে 2 দেশেই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাইওয়ানের রাজধানী তাইপেতে সোমবার সকালে ভূমিকম্পের আঘাতে একটি ভবনে সৃষ্ট আগুনে একজন নিহত ও একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাইওয়ানের পর জাপানেও একই মাত্রায় আঘাত হানে ভূমিকম্প। ওকিনাওয়া অঞ্চলের বিভিন্ন দ্বীপে এ ভূমিকম্পের আঘাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এদিকে তাইওয়ানে ভূমিকম্প আঘাত হানার পরে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়। টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের খবর। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। মিরপুরে 1 ম্যাচ হাতে রেখেই 7 উইকেটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ধরাশায়ী করে মাশরাফি বাহিনী। 18তম সিরিজ জয়ে ম্যাচ সেরা হয়েছেন তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা 2 ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল।
গতকাল শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 239 রান করে পাকিস্তান। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ জয়ে মাশরাফিদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। এমন অর্জন অনন্য, অসাধারণ। যেভাবে বর্ণনা করা হোক না কেন, প্রশংসার সব উপময় যেন কম হয়ে যাবে টাইগারদের বিজয়ের গল্পের ক্ষেত্রে। কারণ 16 বছর অজয়ে থাকা পাকিস্তানকে আগের ম্যাচে হারানোর পর এবার এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের ক্রিকেটের মানসিক চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয় বীর ক্রিকেটারদের। সেই সাথে টাইগারদের এমন অর্জনে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাণ্ডুলিপিতে নতুন গাঁথুনি খোদাই করে লেখা থাকবে অনন্তকাল। এর আগের গল্পে মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে টস ভাগ্যে জিতে স্বাগতিক বোলারদের বিপক্ষে চড়া হয়ে খেলতে গেলে দলীয় 36 রানে রুবেলের আউটসুইং বলে মাসুল দিতে হয় ওপেনার সরফরাজকে। বাকিটার সময় পাকিস্তানের টপ ও মিডল অর্ডাররা সানি, সাকিব, নাসিরদের স্পিনে হাবুডুবু খেয়েছে। দলীয় 77 রানে 5 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। তবে হারিস সোহেল ও সাদ নাসিম ত্রাতা হয়ে ওঠেন পাকিস্তানের জন্য। তাদের গা জ্বলানো ব্যাটিং থামান 150 ম্যাচ খেলতে নামা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হারিস সোহেল 44 রানে আউট হবার পর শেষের দিকে সাদ নাসিমের অপরাজিত 77 ও ওয়াব রিয়াজের 51 রানে 239 রানের পুঁজি পায় পাকিস্তান। টার্গেট 240, আস্কিং রান রেট 4.80। বোলারদের কৃতিত্বর পর এবার পালা ব্যাটসম্যানদের মুনশিয়ানা দেখানোর। বেশ দাপটে শুরু সৌম্যর। স্কোরবোর্ডে রান উঠতে থাকলো বিদ্যুৎ গতিতে, কিন্তু ঈর্ষা হলো ক্রিকেট বিধাতার। দলীয় 22 রানে ব্যক্তিগত 17 রানে আউট হলেন সৌম্য। সতীর্থকে হারিয়ে যেন তেতে উঠলেন তামিম। মিরপুরের সবুজ ক্যানভাসের বুক চিরে তামিমের একের পর এক বাউন্ডারি যেন গুলি হয়ে বিঁধল পাকিস্তানি ক্রিকেটারদের বুকে। তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে পাক বোলাররা আবছা করে বলছিল, ছেড়ে দাও ভাই, কেঁদে বাঁচে এবার। কিন্তু এই মিরপুরে যে 2 বার জয়ের খুব কাছে গিয়েও কাঁদতে হয়েছিল কোটি কোটি টাইগার সমর্থকদের, তা তো আর ভুলেননি তামিম ইকবাল। তাই বিস্ফোরণ রূপে প্রতিপক্ষের বোলারদের পিটালেন ইচ্ছা মতো। তামিমের আপসীন ব্যাটিংয়ের মাঝে রিয়াদের আউট কিছুটা স্বস্তি এনে দিয়েছিল পাকিস্তানের বোলারদের। কিন্তু ম্যাচের বাকিটা সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে হয়েছে পাক বোলারদের। তারপরেও ম্যাচের বাকি গল্পে পাক বোলারদের আর কান্না থামিনি। কারণ শাহরিয়ার নাফিস মাহমুদুল্লাহ রিয়াদের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টানা 2 ম্যাচে সেঞ্চুরি উদযাপন করেন তামিম ইকবাল। তার ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি আর মিস্টার ক্লাসিক মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ 7 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে। মিরপুরের এই মাটিতে 2 বার কাঁদিয়েছ বাচ্চারা, এবার কাঁদো নিজেরা। কথাগুলো আমার নয়। জয়োৎসবের পর টাইগার সমর্থকেরা গ্যালারিতে এভাবে চিৎকার করে বলছিল তাদের বিজয় ধ্বনিতে। কারণ ক্রিকেটে পাকিস্তানের যে অহংবোধ এই সিরিজ জয়ের মধ্য দিয়ে তা মাটিতে গেছে মিশে। তাই টাইগার ক্রিকেটারদের এখন অগ্নিদৃষ্টি প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। খেলা শেষে এইভাবে নিজেদের পরবর্তী প্রত্যাশার কথা জানান অধিনায়ক মাশরাফি। দুর্দান্ত খেলার জন্য দলের সবাইকে ধন্যবাদও জানান তিনি। সেই সঙ্গে তামিমের অসাধারণ সেঞ্চুরির প্রশংসা করেন মাশরাফি। অন্যদিকে টানা 2 সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা তামিম দর্শকদের উদ্দেশ্যে বললেন, বাজে সময়ে তাকে নিয়ে সমালোচনা করলে আপত্তি নেই, তবে তামিম অনুরোধ করেছেন তার পরিবারকে নিয়ে যেন কটূক্তি না করা হয়। 3-0 অবশ্যই এখন তো ওরকম সমীকরণ এসে গিয়েছে। কালকে বলেছিলাম আমাদের ফোকাসটা ছিল আজকের ম্যাচে পুরোপুরি সিরিজটা জয় করা। নিশ্চয়ই লাস্ট ম্যাচে আমরা অবশ্যই সেরাটা খেলার চেষ্টা করব। যদি আজকে যদি দেখেন তাহলে দেখবেন যে আমরা অলমোস্ট পারফেক্ট ম্যাচ খেলেছি দুইটাই। তো এরকম খেলতে পারলে অবশ্যই সুযোগ আছে। সমালোচনা থাকুক, সবকিছু ঠিক আছে, আমি প্রফেশনাল ক্রিকেটার, সব শুনতে রাজি। ভালো খেললে ভালো বলবে, খারাপ খেললে খারাপ বলবে মানুষ, দ্যাটস ফাইন। বাট পার্সোনাল হওয়া উচিত না। আমার জন্য আমার ফ্যামিলি অনেক সাফার করেছে, যেটা রাইট না, যেটা ঠিক না। আসলে আমি খারাপ খেলছি, আমি দোষী, আমাকে মানুষ বলুক, অতটুকুই ঠিক আছে। বাট আমার কারণে যদি আমার ফ্যামিলি সাফার করে, দিস ইজ নট রাইট। তাহলে আমার আমি ওই মেন্টাল স্ট্যান্ডে থাকতে পারি না যে আমি আসলে আবার কিভাবে এসে ভালো খেলবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হয়রানির প্রতিবাদে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে প্রশাসনিক বিভিন্ন পদ থেকে 35 শিক্ষকের পদত্যাগপত্র পেশ। নিরাপত্তা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থানা বসানোর উদ্যোগে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা।
রাজধানীর মগবাজারে এসি মেরামতের দোকানে কম্প্রেসার বিস্ফোরণে 4 জন দগ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি। প্রচারণায় প্রায়ই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে, পরিস্থিতি নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা। মির্জা আব্বাসের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা তার স্ত্রীর। এবং ভূমধ্যসাগরে 700 অবৈধ অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি সহ এ পর্যন্ত মাত্র 28 জনকে জীবিত উদ্ধার। ইইউ এর জরুরি বৈঠক আহ্বান ইতালি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।